গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটা না খুব একটা ভালো যায়নি, জানো তো। আমার সকালবেলা উঠে রান্নাবান্না তো শুরু করে দিয়েছি, দেখতেই পারছো। আজকে মেয়ের একটা পরীক্ষা আছে, একটা মানে কি ম্যাথ পরীক্ষা আছে। তো ওর সাথে সাথে আমিও তো একটু বেশ চিন্তিতই রয়েছি, কারণ ওই যে একটাই হচ্ছে কারণ কারণ সারাটা বছর সেভাবে ও মানে নাইনটাকে সেইভাবে পড়তেই পারেনি, শরীর খারাপ করে করে। তো যাই হোক, কোনো রকমে তো বাদবাকি পরীক্ষাগুলো মানে করেছে, ঠিকঠাক একটা রেজাল্ট করেছে, কিন্তু এটা ফাইনাল পরীক্ষা, এই রেজাল্টটাই তো আসল না। তো সেইটারই একটা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরছে। তারপরে আবার আজকে আমার বাবার চোখের ছানি অপারেশন রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে না একদম ঘেটে হয়ে রয়েছি আমি একদম। মাথার মধ্যে তো তোলপাড় হচ্ছে সমস্ত কিছু নিয়ে, তার মধ্যে মেয়েকে স্কুলে দিয়ে যখন বাড়ি ফিরছি, হঠাৎ করেই এতটা রোদের তেজ ছিল যে সেই রোদ লেগে মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়েছে। এবার বোঝো তাহলে শরীরের মধ্যে কতটা অস্বস্তি আমার হতে পারে। তো সেই অস্বস্তি নিয়ে বাড়ি ফিরে এই যে দেখতে পাচ্ছ এখন রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। সকালে ডাস্টিং ঘরটর ঝাড় দিয়ে রেখে একবারই মেয়ে নিয়ে বেরিয়েছিলাম, তারপরে বাড়ি ফিরে এই এখন রান্নাটা করছি। সকালে কোনো ব্রেকফাস্ট হয়নি, সেটাও করে নিচ্ছি। কড়াইতে বেগুন ভাজা বসিয়েছি, কুচো কুচো করে কেটে পেঁয়াজ দিয়ে যেমন আমি ভাজা করি সেই ভাজাটাই বসিয়েছি। আর এখানে ভেন্ডি কেটে নিচ্ছি, ওইদিকে আলু কাটা রয়েছে, আলু ভেন্ডি দিয়ে সর্ষে বাটা করব, তো তারই জোগাড়টা করে নিচ্ছি। আর এদিকে বেগুন ভাজাটা নামালে তারপরে গিয়ে রুটিটা করব, রুটিটা করে দুজনের সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করব। তো চলো, এখানে আমার বেগুন ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আর এইভাবে বেগুন ভাজলে না আমার মনে হয় তেলটা অনেকটা কম লাগে, আর নিজের শরীরের মধ্যেও তেলটা কম যায়। গোল গোল করে বেগুন ভাজা খেতে তো ভালোই লাগে, কিন্তু সেই বেগুনে না এতটাই তেল থাকে না যে মানে কি বলবো। কিন্তু এইভাবে যখন আমি কুচি কুচি করে কেটে বেগুন ভাজা করি, তেলটা অনেকটা পরিমাণে কম লাগে আর রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, শীতকালে কিন্তু এই গোল গোল করে বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, চলো এখন একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, ওই কড়াইয়ের মধ্যেই আর কি আলুগুলো আর ভেন্ডিগুলো দিয়ে দেবো। একটু কালো জিরে ফোড়ন দিয়েই করব। কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে বেগুন বলো, সর্ষে বাটা দিয়ে শিম বলো, যাই হোক না কেন, মানে বেশ ভালো লাগে কিন্তু খুব খেতে। আর একটা জিনিস খেয়াল করবে, আমাদের বাড়িতে রান্নাবান্না হয় ঠিকই, কিন্তু যার বাড়িতে যে যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাই কিন্তু বেশি রান্নাবান্না হয়। মানে আমার বাড়িতে যেমন বেশিরভাগই নিরামিষ জিনিসই তোমরা রান্নাবান্না দেখবে, যেহেতু মাছটা অনেকটাই কম খাওয়া হয়। তো সেরকম আবার যাদের বাড়িতে মাছ অনেক বেশি খাওয়া হয় তারা কিন্তু মাছটাই বেশি রান্না করে। তো সেরকম যার বাড়িতে যেমন চল আছে সেই অনুযায়ী কিন্তু সমস্ত রান্নাবান্নাগুলো হতে থাকে। তো এখানে আলু আর ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি। তো খানিকটা ভাজা হলেই এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো। খুব বেশি ভাজতে হয় না, অল্প একটু নেড়েচেড়েই এই মশলাটা দিয়ে দিতে হয়। এখানে সর্ষে গুঁড়ো পাউডার রয়েছে, হলুদ রয়েছে, নুন আর চিনি সবটাই কিন্তু স্বাদ আর পরিমাণ মতো রয়েছে। দিয়ে খানিকটা একটু নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব একটা ঝোল রান্না করব না, মাখা মাখা করব, তো সেই বুঝেই জলটা দেবো। তো ওইদিকে দেখছো চাটুটা বসানো রয়েছে, তো এটা ঢেকে রেখে রুটিটা করে নিয়েছিলাম। রুটিটা করে তারপরে দুজনে মিলে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। সমস্ত কাজকর্ম তো করছি, কিন্তু সারাটা দিন আমার যেভাবে গেছে তোমাদেরকে আর কি বলবো। এই ব্যথা একটু একটু করতে করতে ঠিক সন্ধ্যের পরে এতটা যন্ত্রণা উঠলো, তখন আর ওষুধটা না খেয়ে আমি আর থাকতেই পারলাম না। আমি যতক্ষণ পারি ব্যথাটাকে সহ্য করতে থাকি, কারণ মানে মাথা যন্ত্রণার সাথে সাথে এই যে ওষুধ খাবো সেটা একদমই ঠিক অভ্যেস নয়। তো সেই জন্য যতক্ষণ পারি আমি সহ্য করতে থাকি, যখন আর পারি না তখন গিয়ে ওষুধটা খাই। তো বুঝতেই পারছো সকাল থেকে আমার হালকা হালকা যন্ত্রণাটা হচ্ছে। সেই যন্ত্রণা মানে রাতের বেলা গিয়ে কতটা মারাত্মক মানে পরিমাণে বেড়ে গেছিলো, যার ফলে আমাকে ওষুধ খেতে হয়েছে। আর দেখবে শরীর ভালো না থাকলে যে কোনো কাজে এনার্জিটাও কিন্তু ঠিকমতো পাওয়া যায় না। তো এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি। আমরা নিরামিষ খেতে পছন্দ করি ঠিকই, তার জন্য এমনটা নয় যে মাছ আমরা খাই না, খাওয়া হয়, সেটাও কিন্তু মাঝে সাঝে বেশ খাওয়াই হয়। আসলে আমার মেয়ে যেহেতু পছন্দ করে না, তো তো সেই জন্য খুব একটা মাছ আমাদের বাড়িতে আসে না, এটাই হচ্ছে ব্যাপার। আর 3জন মানুষের সংসার আমার মানে ওপরে। তো এবার বলো, একজন খাবে না, দুজনের জন্য কি মাছ আনবো? তো সেই কারণেই আর কি মাছটা একটু কমই রান্না হয়। তো ওইদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি গ্যাসের স্ল্যাব তারপরে টাইলসগুলো মুছে নিচ্ছি। এটা কিন্তু আমার নিত্যদিনের কাজ। হয়তো রোজ রোজ তোমাদের সাথে শেয়ার করি না, কারণ তোমাদেরও বোরিং লাগবে একই জিনিস বারবার দেখতে। তো সেই কারণে হয়তো রোজ তোমাদের সাথে শেয়ার করি না, কিন্তু এটা কিন্তু আমার রোজের কাজ। তো চলো এখন একটু পাশে একটু সার্ফের জল আর কি গুলে নিয়েছি, তার মধ্যেই এই কাপড়টা চুবিয়ে ভালো করে গ্যাসের স্ল্যাব তারপরে আমার হাত যতটুকু যায়, টাইলসগুলো যতটা দেখা যাচ্ছে ততটা আমি মুছে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু আমি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে এই কাজটা করে নিই, তাহলে যখন আমরা ডিপ ক্লিনিং করব তখন কিন্তু আমাদের খুব বেশি কষ্ট করতে হয় না। আর এর ফলে মানে রান্নাঘরটাও কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ রান্নাঘর মানেই কিন্তু
পোকামাকড়ের বাসা। আর এখানে খাবারটা থাকে, বুঝতেই পারছো কতটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এই রান্নাঘরটা। তো সেই জন্য আমি সবসময় কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। মাথার মধ্যে একটাই চিন্তা, জানো না তো, একদিকে বাবার ওইদিকে চোখের অপারেশন হচ্ছে, এদিকে মেয়েটা স্কুলে গেছে, স্কুল থেকে আসবে, আমি একটুখানি হসপিটালে যেতে পারবো না। তো মনটাও ছটপট করছে, কিন্তু কি করব, মেয়েটা এসে থাকবে, খাবে কি? তারপরে কি বলো তো, ওর এতদিনে বেশ পরীক্ষাগুলো গ্যাপিংয়ে ছিল, এর পরের যে পরীক্ষাটা সেটার আর কোনো গ্যাপ নেই। তো আমি না থাকলে এই পড়াশোনাটারও কী হবে, সেই সমস্ত ভেবে না অস্থির অস্থির লাগছে। তো কী আর করব, কিছু করার নেই। এই জন্য তোমাদের আমি সবসময় বলি, ছেলে মেয়ে ভাই বোন কোনো সম্পর্করই কিন্তু একটা সময় গিয়ে কোনো মূল্য থাকে না, সেখানেই শুধু মূল্য পাওয়া যায় স্বামী স্ত্রীর। দেখো, আমার মা কিন্তু পারেনি আমার বাবাকে ছেড়ে থাকতে, কিংবা আমার মার যদি কিছু হতো আমার বাবা বাধ্য ছিল মার পাশে গিয়ে দাঁড়াতে। তো সেই জায়গা থেকেই আমি সবসময় বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা না একটা অন্য সম্পর্ক, যে সম্পর্কে হয়তো আলাদাই একটা বাঁধন রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখো, আমি কিন্তু আমার বাবা মার পাশে গিয়ে দাঁড়াতে পারলাম না, কারণ আমার সন্তানের কথা ভেবে। যখন আমরা মেয়েরা মা হয়ে উঠি না, তখন বাবা মার জায়গাটা কোথাও জানি ছেলে মেয়ে নিয়ে নেয়, তাদের কেয়ারটা করাটাই জানি প্রথম প্রায়োরিটি আমাদের হয়ে ওঠে। ঠিক একটা ছেলের ক্ষেত্রেও কিন্তু যখন সে তার নিজের সংসারটা গঠন করে না, তখন কিন্তু কোথাও একটা গিয়ে তার সন্তানের প্রায়োরিটিটাই আগে হয়ে ওঠে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় আমি একটা কথাই বলতে চাইবো, স্বামী স্ত্রীর সম্পর্কটা সবথেকে অটুট বাঁধনের সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কখনো কোনো চিট থাকতে নেই, কখনো কোনো ফাঁক থাকতে নেই। এই সম্পর্কটাই হচ্ছে একে অপরের পাশে থাকা, যা সারাটা জীবন একে অপরের জন্য ভালোবেসে থেকে যেতে হবে। দেখো, আজকে আমরাই চাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে মানুষ হোক, আমরাই হয়তো চাইবো একটা ভালো চাকরি বাকরি করুক, জন্য যদি তাকে বাইরে যেতে হয় সে বাইরে চলে যাক। আবার আমরাই চাইবো যে আমাদের অসময়ে কিংবা আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন কেন তারা আমাদের কাছে নেই। তাদের এই সুন্দর ভবিষ্যৎটা তো আমরাই তিলে তিলে গড়ে উঠেছি। তাহলে আজকে আমাদের মধ্যে সেই আফসোসটা থাকবে কেন, যে কেন আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে নেই? তারা তো তাদের লাইফটা গঠন করেছে। এটা তো আমরা বাবা মায়েদেরই স্বপ্ন যে আমাদের ছেলেমেয়েরা নিজেদের জীবনে সেটেল হোক, তারা ভালো থাকুক। তো সেই জন্য সেইখানে কিন্তু একটা সময় গিয়ে আমরা বাবা মায়েরা কিন্তু একা হয়ে যাবই। আমার ক্ষেত্রেই, আমার তো দ্বিতীয় আরেকটা সন্তান নেই। আমি কি চাইবো আমার নিজের ভালোর জন্য, আমার নিজের প্রয়োজনের জন্য আমার মেয়েটাকে আমি সব কিছু থেকে আটকে রাখি? কখনোই চাইবো না। তো একটা সময় আসবে, তখন সে নিজের মতো করে উঠতে শিখবে, আর আমাকে তাকে উঠতে দিতে হবে। তখন কিন্তু আমি অনেকটাই একা হয়ে যাব। কিন্তু আমি সবসময় চাইবো সেই মুহূর্তগুলো আমার কর্তামশাই আমার পাশে থাকুক। জানি কেউ কোনোদিনও কারো পাশে চিরকাল থাকে না। তো সেই জন্য যতদিন পৃথিবীতে আমরা দুজন থাকব, তো সবসময় চেষ্টা করব দুজন দুজনের পাশে থেকে সমস্ত সুখ দুঃখ ভালো মন্দকে একসাথে নিয়ে বাঁচতে। আর আমার ভিডিও যে সমস্ত গুরুজনেরা দেখছো, আমার থেকেও যারা বয়সে অনেক বড়, তাদের কাছেও আমি একটাই কথা বলবো, তোমরা সবসময় নিজেদের মধ্যে নিজেদের মতো করে বাঁচো। হাজব্যান্ড ওয়াইফ নিজেদের ভালোবাসায় ভরিয়ে সেই দিনগুলোকে বাঁচো, কারণ তার থেকে বেশি আনন্দের অন্য কিচ্ছু হতে পারে না। তো আশা করি ছোট হয়ে অনেক বড় বড় কথা অনেককেই বলে ফেললাম, তো যদি কিছু ভুল করি ক্ষমা করে দিও। আমার এই বুদ্ধর জায়গাটা আমার এখন এত ভালো লাগে, খুব সুন্দর লাগে আমার এই জায়গাটা, আর রোদ পড়ে তো দেখতে খুব সুন্দর লাগে। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, তো চলে এসেছি পুজো দিতে। আর হ্যাঁ, মেয়েকে স্কুল থেকে কিন্তু নিয়েও চলে এসেছি। মেয়ে ওখানে বসে আছে আমার জন্য, যে আমি কতক্ষণে পুজো দেবো, তারপরে দুজনে মিলে খাবো। আর কর্তামশাই একটু বেরিয়েছে, তো পুজোটা আমাকেই দিতে হচ্ছে। তো চলো পুজোটা এদিকে কমপ্লিট করি। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আজকে কিন্তু আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। প্রথমেই বললাম আজকে শরীরটা আমার একদমই ভালো ছিল না। বিকেলের পর থেকে তো আমি কোনো কিছু আর শ্যুটই করতে পারিনি। যতটুকু যা আমার কাছে ছিল ততটুকুই তোমাদের সামনে নিয়ে এসেছি।
বেশ কিছুদিন ধরে না মিষ্টি মাসি আসছে না, তো সেই কারণে আবার ফল আনা ধরেছি। তো এখানে 3 রকমের ফল নিয়ে এসেছি, তাই দিয়ে আজকে পুজো দেওয়া হচ্ছে। আর আমি না শুনেছি কলা নাকি ছুরি কিংবা বটি দিয়ে কাটতে নেই। তো সেই জন্য কখনো গ্লাসের মাথা দিয়ে কিংবা থালার কানা দিয়ে কিংবা এই যে ধূপকাঠির যে দানিটা আছে, তো এটার সাইড দিয়ে কলাটা কেটে সবসময় ঠাকুরকে দিই। কারণ শুনেছি যে বটি আর ছুরি দিয়ে নাকি কলা কেটে ঠাকুরকে দিতে নেই। তো যাই হোক, চলো, আমার পুজোও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো আজকের পর্ব কিন্তু আমার এতটুকুই থাকবে। এরপরে আর বেশি কিছু আমি শ্যুট করতে পারিনি। সত্যি বলতে ভেবেছিলাম আজকে আর ভিডিও দেবই না। কিন্তু কি জানো তো, সদ্য চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, তো যদি এই মুহূর্তে ভিডিও না দিই তাহলে বুঝতেই পারছো এত দিনে তিলে গড়ে তোলা চ্যানেলটার অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো বাধ্য হয়ে যতটুকু ছিল ততটুকুই তোমাদের সামনে নিয়ে চলে এলাম। চলো, আজকের পর্ব এতটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।